করে সেই একই কথা বলতে হচ্ছে। ওর লেখাটা কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। ক্লাস 4 স্ট্যান্ডার্ডে এরকম মিস্টেক ভাবা যায় না। কিন্তু আমি তো ওকে প্রতিদিন নিয়ে বসি, কিন্তু ও কিছুতেই ওর ভুলগুলো শোধরাতে পারছে না। দেখুন, ম্যাচিউরিটি নিয়ে ওর কোনো প্রবলেম নেই, যেমন আর অনেক বাচ্চার থাকে। মাঝে মাঝে এমন সব প্রশ্ন করে যার উত্তর আমায় সত্যি ভেবে দিতে হয়। বলুন তো, ওর বয়সী কটা বাচ্চা জানে প্রথম কারা চাঁদে গেছিল? তাহলে আমিও ঠিক বুঝতে পারছি না। জানেন মিস, ইদানিং না বাড়ির থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে। ওর বয়সী ছেলেরা এসে ডাকলে ঘরের এক কোণে গিয়ে বসে থাকে। না না, তা হবে কেন? এই বয়সী বাচ্চাদের খেলতে অন্তত ভালো লাগা উচিত। কিন্তু অঙ্কটা, মানে এই ম্যাথামেটিক্সটা উন্নতি হবে তো? সরি, ওটাও খুব ডিসঅ্যাপয়েন্টিং। চিন্তা করবেন না, আপনাদের টেনশন অ্যাংজাইটি ওর উপর এফেক্ট করতে পারে। আমি তো চেষ্টা করছি, আমায় আরেকটু সময় দিন। থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ। রিটেন এক্সপ্রেসিভ ডিসঅর্ডার ব্যাপারটা খুব সহজ কিন্তু কষ্টদায়ক। যেসব বাচ্চাদের এই রিটেন এক্সপ্রেসিভ ডিসঅর্ডার আছে তাদের চিনবেন কি করে বলুন তো? আমি জানি এর আগে একটা এপিসোড হয়েছে এবং এই রিটেন এক্সপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে এপিসোড হয়েছে, এবং এই এপিসোডটা হওয়ার পর প্রচুর ফোন কলস পেয়েছি, SMS পেয়েছি যে আমার বাচ্চাটা পড়াশোনায় ভালো নয়, আমার বাচ্চাটা পড়াশোনা করতে চায় না, আমার বাচ্চাটা লিখতে চায় না। এতগুলোর উত্তর আমরা একসঙ্গে দিতে পারিনি বলেই আবার নতুন করে এই এপিসোডে রিটেন এক্সপ্রেসিভ ডিসঅর্ডারটা নিয়ে এলাম। তার কারণ কয়েকটা পয়েন্টস বলবো বলে। প্রথম পয়েন্ট হচ্ছে, এরা এই ধরনের বাচ্চারা লিখতে অসুবিধে হয়, এদের কিন্তু পড়তে কোনো প্রবলেম হয় না, এদের মুখস্থ করতে কোনো প্রবলেম হয় না, ওরা পড়া মুখস্থটা বলতে কোনো অসুবিধে নেই, কিন্তু লিখতে গেলেই অসুবিধে। এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। বাচ্চা পড়াশোনা করছে না বা পড়াশোনা কম করছে বা পড়াশোনা করার পরও রেজাল্ট খারাপ করছে মানেই যে বাচ্চাটি ডিসলেক্সিক বা রিটেন এক্সপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট তা কিন্তু নয়। পাপন, মিস এসছে, যাও পড়ার ঘরে চলে যাও। যাও, মিস অনেকক্ষণ এসছে, যাও। গুড আফটারনুন পাপন। গুড আফটারনুন মিস। বলো, আজ স্কুলে কি হলো? মিস, আমি আজ স্কুলে যাইনি। কেন স্কুলে যাওনি কেন? আমার স্কুলে যেতে একদম ভাল লাগে না। আমি ভুল করলে সবাই হাসে, আমার খুব খারাপ লাগে। তাহলে ভুল করো কেন? একটু যত্ন নিয়ে লিখলেই তো আর ভুল হয় না। আমি তো যত্ন নিয়েই লিখি মিস। তাহলে ভুল হয় কেন? আচ্ছা বলো, কাল যে পোয়েমটা পড়িয়েছিলাম ওটা বলো তো। A Night in June by William Wordsworth. The sun has long been set, the stars are out by twos and threes, the little birds are peeping in among the bushes and trees. ভেরি গুড, এবার ওটা লিখে ফেলো দেখি।
হচ্ছে না পাপন, একদম হচ্ছে না। তুমি অক্ষরগুলো পর্যন্ত ভুল লিখছো। এটা কি লিখেছো? পি তো? পিটা পিটা এইভাবে হবে না। পিটা পিটা কখনো এইভাবে হয়? পিটা তো এইভাবে হয়। আচ্ছা টপ লেখো দেখি, টপ লেখো। এটা তো পট লিখলে, তাও পিটা উল্টো লিখলে। অক্ষরটা শুরু তো টি দিয়ে। ও, তাহলে এটা পট হবে না। ম্যাম, আমি একটু আসবো? হ্যাঁ এসো, আর তোমার মাকে একটু দেখা করতে বলো। তন্ময়দা, যেসব বাচ্চারা লিখতে অসুবিধা হয়, যেসব বাচ্চাদের বা রেজাল্ট খারাপ করছে বা স্কুল থেকে ডেকে পাঠাচ্ছে গার্জেনদের যে ও লিখছে না, বোর্ড থেকে ঠিকভাবে টুকছে না, এই মা বাবাদের তো অসুবিধা হয়, আমরা বুঝি ভীষণ রকম। তো এই বাচ্চাটার যে ডিসলেক্সিয়া আছে, এটা কিভাবে আমরা হিস্ট্রি ছাড়া বুঝতে পারি? দেখো, হিস্ট্রি ছাড়া বোঝাটার জায়গা হচ্ছে আমাদের ওখানে বসিয়ে আমাদের টেস্টিং দেয়া। আমরা সাধারণত পারফরমেন্স টেস্ট কিছু দিই, দিয়ে আমরা দেখি, অনেক সময় সত্যি কিন্তু কপি কিন্তু করতে দিই বোর্ড থেকে। আমাদের ইনস্টিটিউটে আমরা সেটা করি, করে আমরা দেখি যে কেমন পাচ্ছে। এমনকি আমরা স্পেশাল এডুকেটরের সাহায্যও নিই এই ক্ষেত্রে আর কি। এবং সেক্ষেত্রে যখন বুঝতে পারি যে হ্যাঁ সত্যি দেরি হচ্ছে, ডিলেইং হচ্ছে, অথবা লেখার কিছু সমস্যা ওয়ার্ডের এদিক ওদিক হচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটার সমস্যাটা কিন্তু এই দিকে যাচ্ছে। এবার অনেক সময় হতে পারে যে এটা কিন্তু কোনো রকম অন্য কোনো কারণে হচ্ছে, অর্থাৎ তার কোনো অ্যাংজাইটির থেকে হতে পারে। অনেক সময় কিন্তু আমরা দেখেছি স্কুলের পরিবেশ একটা তো জায়গা হচ্ছে যে আমরা দেখি অবশ্যই যে পেছনের দিকে বসার জন্য হচ্ছে কিনা, আশেপাশে এমন একটা গ্রুপে হয়তো বসেছে যেখানে কোনো কারণে হইচইয়ের জন্য বা পাশের ছেলেটি বা মেয়েটি হয়তো তাকে বিরক্ত করছে, এই জন্যে বিরক্ত, সেও ইচ্ছে করে করছে না হয়তো, কিন্তু ঘটনাটা এরকম। অথবা বাচ্চারা জানলা দিয়ে বাইরের একটা কিছু দেখতে শুরু করছে, হয়তো একটা সময় ওই একটা বাইরে একটা কোনো কিছু একটা হয় যেটা সে লক্ষ্য করতে থাকে, তখন কিন্তু অন্য মনুষ্য লিখছে না এটা। এর সঙ্গে কিন্তু এডিএইচডি আছে কিনা সেই জায়গাটা খুব ভালো করে দেখার দরকার আছে। এডিএইচডির একটা কারণে এটা হতেই পারে, এটা অন্য রকমের কোনো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে কিনা, সেটা পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা কিছু যদি আর্লি ফেজে একদম, তখন এই ধরনের ব্যাপার সেটা একটা আছে কিনা, সেটা একটা ডিরেকশন করার জায়গা। এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে দেখে নিতে হয়। এগুলো না দেখে কিন্তু আমরা কখনোই বলি না যে এই ধরনের ব্যাপার। এবং তারপরে যে জায়গাটা সেটা হচ্ছে প্রধানত যে অ্যাংজাইটিটা কমিয়ে তাকে কিন্তু একটা জায়গায় নিয়ে আসা, যাতে যে স্বাভাবিকভাবে পারফরমেন্স করতে পারে, সেইটা খুব দরকার। এখানে শুধু সাইকোলজিস্ট নয়, শুধু সাইকিয়াট্রিস্ট নয়, স্পেশাল এডুকেটরের এক বিরাট রোল আছে। এবং স্পেশাল এডুকেটর মানেই যে সে পড়াবে, সে টিউশন পড়াবার মতো করে পড়াবে তা কিন্তু নয়, সাবজেক্ট ওয়াইজ পড়াবে তা কিন্তু নয়। স্পেশাল এডুকেটরের কাজ হলো কিভাবে ও লেখাটা লিখতে পারে এবং কিভাবে ওকে শেখাতে পারে, এই দুটো জিনিস স্পেশাল এডুকেটরের কাজ। মিস, আমায় ডাকছিলেন? বসুন। আচ্ছা মিস, ও এখন কি লেখা টেখা ঠিক করে পারছে? শুধু লেখা নয়, ওর ম্যাথামেটিক্সও একটা প্রবলেম আছে, সেটা কি আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, অঙ্কেও কোনোদিনই ভালো স্কোর করতে পারেন। নেহাত স্কুলে পাশ ফেল নেই, তাই। দেখুন, পাশ ফেলটা তো বড় কথা নয়, আসল কথা হচ্ছে শেখা। না হয় ও ধরতে পারছে না, নয়তো ওর মেজর কোনো প্রবলেম হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না। ধরুন 43 কে 34 লিখছে, 87 কে 78। আচ্ছা মিস, এটা কি কোনো অসুখ? দেখুন, অসুখ না হলেও এটা তো এক ধরনের অক্ষমতা, মানে ডিসএবিলিটি তো বটেই।
লিখতে গেলেই ও সব কিছু গুলিয়ে ফেলছে। কিন্তু লিখেই তো পরীক্ষাটা দিতে হবে, লিখতেই যদি না পারে তাহলে? মিস মিস, এই আঁকাটা কেমন হয়েছে? আমি এইটা স্কুলের এক্সিবিশনে দেবো। নিশ্চয়ই দেবে, এটা তোমাদের স্কুলের সকলের ভালো লাগবে। তাহলে আমি লেখার ভুল করলে আর কেউ হাসবে না তো? হাসলে ইগনোর করবে। আমি জানি তোমার মতো কেউ আঁকতে পারবে না, আই এম শিওর চেষ্টা করলেও পারবে না। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ের ব্যাপারে বুঝতে না পারেন, যদি মনে হয় যে না হয়তো বাচ্চাটার এই রোগটা আছে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, কারণ এটা কোনো অ্যাকিউট ফেজ নয়, বা খুব ব্যথা বা খুব যন্ত্রণার ব্যাপার নয়। ধৈর্য ধরুন, কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান, তাকে ডিটেল হিস্ট্রিটা বলুন, সাইকিয়াট্রিস্টই বলে দেবে যে এটা রিটেন এক্সপ্রেসিভ ডিসঅর্ডার কিনা। আর একটা জিনিস আমার মনে হয় বলে রাখা উচিত, সেটা হচ্ছে রিটেন এক্সপ্রেসিভ ডিসঅর্ডারের সঙ্গে আরেকটা রোগ কিন্তু জুড়ে থাকে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম বা ডিসক্যালকুলিয়া। যদি দেখেন আপনার বাচ্চার এই দুটো সিমটমের কাছাকাছি কিছু আসে, তাহলেই কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হলো রিমেডিয়াল টিচিং। হ্যাঁ, এর জন্যে দরকার স্পেশাল এডুকেটরদের, যারা বাচ্চার মা বাবাকে বা বাচ্চার টিউটারকে বুঝিয়ে দেবে কিভাবে বাচ্চাটিকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে বাচ্চাটিকে পড়াতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যাদের এই ধরনের প্রবলেম হয় তারা কিন্তু ইন্টেলিজেন্টলি অ্যাভারেজ বা অনেক ক্ষেত্রে অ্যাবাভ অ্যাভারেজ ইন্টেলিজেন্স।